আসসালামু আলাইকুম। চারদিকে নির্বাচনী হাওয়া বইছে। প্রার্থীদের যোগ্যতা যাচাই বাছাইয়েরও কার্যক্রম শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। তবে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীরাও এবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চলুন আজকে আমরা জেনে নেই একজন জাতীয় সংসদ প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতার বিষয়গুলো কি কি। প্রথমে আমরা জেনে নেই প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে বাংলাদেশের কোন কোন আইনে বলা আছে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ ধারায়ও এ সংক্রান্ত বিধান রয়েছে এবং সর্বশেষ নির্বাচন কমিশন বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমেও একজন প্রার্থী কী কী কারণে অযোগ্য হতে পারেন সেই বিষয়টি ক্লিয়ার করেছে। তো আমরা প্রাথমিকভাবে জেনে নেই যে একজন প্রার্থীর যোগ্য হতে হলে তাকে কি হতে হয়। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স ২৫ বছরের অধিক হতে হবে এবং সংবিধানের ৬৬ অনুচ্ছেদের দফা ২-এ উল্লেখিত অযোগ্যতার ভিতরে সে অন্তর্ভুক্ত হবে না। আসুন এবার আমরা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত অযোগ্যতাগুলো সম্পর্কে জেনে নেই। কেউ যদি উপযুক্ত আদালত কর্তৃক অপরকৃতস্থ বা পাগল বলে ঘোষিত হন বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পরেও সে দায় থেকে অব্যাহতি লাভ না করেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কেউ যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন এবং নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধের কারণে ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং সাজা ভোগ করার পরে ৫ বছর অতিবাহিত না হয়। এখানে আরপিওতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত কিছু অপরাধ রয়েছে যেগুলো আরপিওর অনুচ্ছেদ ৭৩, ৭৪, ৭৮ থেকে ৮৪ অধীনে কিছু অপরাধ রয়েছে যেগুলো মূলত নির্বাচনী আচরণবিধি এবং ভঙ্গ, ভোটদানে বাধা প্রদান, ভোট জালিয়াতি করা এবং নির্বাচনকালীন সময়ে জনসভা করা সংক্রান্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট। এবং এই অনুচ্ছেদগুলোর অধীনে যদি কেউ ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং সাজাপ্রাপ্ত হওয়ার পরে ৫ বছর অতিবাহিত না হয় তাহলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যদি কেউ সাজাপ্রাপ্ত হন, এখানে কত বছর সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা নিয়ে কোনো আইনে উল্লেখ নেই। তো কেউ যদি ২ বছরের কমও সাজাপ্রাপ্ত হন তাহলেও তিনি এই আইনের অধীনে কোনো অপরাধের কারণে সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে কেউ অধিষ্ঠিত থাকলে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত হলেও কেউ যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। এখানে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, যেমন লাভজনক পদ বলতে আসলে কি বোঝায় বা লাভজনক পদে কারা অন্তর্ভুক্ত হবে। সংবিধানের ব্যাখ্যা অনুযায়ী বা বাংলাদেশের বিদ্যমান আইনের ব্যাখ্যা অনুযায়ী লাভজনক পদ বলতে প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের ৫০% শেয়ার রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন এবং প্রতিরক্ষা বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের পদ এবং তাদের চাকুরিটাই লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে। তবে এখানে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরিজীবী রয়েছে বা তাদের পদ সেটি লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। তো যারা সরকারি চাকরি করে যেমন বিসিএস, বিজেএস সহ যেসব প্রতিষ্ঠানে সরকারের ৫০% শেয়ার রয়েছে তারা যদি নির্বাচন করতে চান তাহলে সেখান থেকে পদত্যাগ করলেই হবে না, পদত্যাগ করার পরে ৩ বছর অতিবাহিত হতে হবে। তবে এখানে যদি কোনো এনজিও সম্পূর্ণভাবে বিদেশি কোনো তহবিল বা বিদেশি কোনো ফান্ডে পরিচালিত হয় সেখানের যারা কর্মকর্তা থাকবেন, নির্বাহী কর্মকর্তা থাকবেন, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যদি অংশগ্রহণ করতে চায় তাহলে পদত্যাগ করে ৩ বছর অতিবাহিত হওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ৩ দফায় কিছু পদকে বলা হয়েছে সেটি লাভজনক পদ হবে না, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের পদসমূহ এটি লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। এছাড়াও সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমানে সিটি কর্পোরেশনের প্রশাসক, তারপরে কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, তাদের পদগুলো লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। সেখান থেকে তারা পদত্যাগ করে সাথে সাথে তারা ইলেকশন করতে পারবেন এবং এখানে সরকারি চাকরি থেকে অব্যাহতি দানের পরে
3 বছর অতিবাহিত হতে হবে এমন কোনো বিধিনিষেধ এখানে নেই। তবে কেউ যদি সরকারি চাকরি থেকে বরখাস্ত হন বা অপসারণ হন, তাহলে অপসারণ বা বরখাস্ত হওয়ার পরে 5 বছর অতিবাহিত হতে হবে। 5 বছর পরে তিনি কোনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন। এর পাশাপাশি আমাদের ঋণ খেলাপি সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আসলে ঋণ খেলাপি কখন হয়? যখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি, কোনো ব্যাংক থেকে, যে ব্যাংকগুলো মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে, আর ব্যাংক ছাড়াও নন ব্যাংকিং যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এই প্রতিষ্ঠানগুলোর থেকেও যদি কেউ হচ্ছে ঋণ নেয়, ঋণ নিয়ে সেগুলো ফেরত প্রদানে ব্যর্থ হয়, তখন তাকে ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত করে। তো ঋণ খেলাপি, যিনি ঋণ গ্রহণ করে তিনিও ঋণ খেলাপি হবেন, এবং যদি কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি ঋণ নেয়, তাহলে সেই প্রতিষ্ঠানের পরিচালক, পরিচালনা পর্ষদের যারা সদস্য থাকবে তারাও ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে, এবং যারা জামিনদার থাকবে তারাও কিন্তু ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে। এবং আরপিওর ধারা 12 অনুযায়ী যারা জামিনদার হিসেবে ঋণ খেলাপি তারাও কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। তবে ঋণ খেলাপির ক্ষেত্রে যদি ক্ষুদ্র ঋণ খেলাপি হয়, যেমন চা ও তামাক ব্যতীত অন্যান্য কৃষিজাত পণ্য উৎপাদনের সাথে যারা জড়িত, এইসব ক্ষেত্রে যে ঋণ থাকে, তবে অবশ্যই সেই ঋণটা 1 লাখ টাকার থেকে কম হবে। যদি সেখানে সে ঋণ প্রদানে ব্যর্থ হয় ক্ষুদ্র কৃষি ঋণের ক্ষেত্রে, তাহলে তিনি কিন্তু এই ঋণ খেলাপির আওতায় আসবে না। আবার কোনো প্রার্থী যদি সরকারি ইউটিলিটি বিল যেগুলো রয়েছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এই ধরনের বিল যদি কারো বকেয়া থাকে, নমিনেশন পেপার তিনি যেদিন সাবমিট করছেন, তাহলে কিন্তু তার এই বকেয়া বিলের কারণে, সরকারি বকেয়া বিলের কারণে তার নমিনেশন পেপার বাতিল হতে পারে। আর ঋণ খেলাপির পাশাপাশি এবার দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও কিন্তু বেশ আলোচিত হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। তাহলে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমাদের সংবিধান কি বলে? সংবিধান অনুযায়ী কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে নির্বাচনে প্রার্থী হওয়ার আগে অবশ্যই তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তো এখানে ত্যাগ করার দুইটা মিনিং হতে পারে, যে আমাদের নমিনেশন পেপার সাবমিটের দিন সে তার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অফ রিনাউন্সিয়েশন, যেটা বলে যে সে এখান থেকে বলল যে আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, আমার পক্ষ থেকে যে প্রসিডিওর ফলো করা দরকার, নাগরিকত্ব ত্যাগ করার জন্য যেটা করা দরকার সেটি আমি করেছি, এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি নাগরিকত্ব ত্যাগ করে, এবং সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা যদি ইউএসএ হয়, সেটা যদি ইউকে হয়, সেখানের কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে নমিনেশন পেপার সাবমিটের আগে। এটা নিয়ে হচ্ছে আমাদের বর্তমান নির্বাচন কমিশনও অনেকটা দ্বিধাগ্রস্ত ছিল, এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃকও যথাযথ এখনো কোনো টু দ্য পয়েন্টে কোনো রায় আসেনি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের আব্দুল হালিম ভার্সাস আবুল হাসান চৌধুরী কায়সার মামলাটা দেখতে পারি। বাংলাদেশের 7ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে 2 জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে, একজন চাঁদপুর 1 আসনের এবং একজন টাঙ্গাইল 1 আসনের। কোর্ট এই মামলায় 2 জনের সংসদ সদস্য পদ বাতিল করে, এবং এখানে এই রায় দেয় যে তাদের প্রার্থী হওয়াটাই তখন অবৈধ ছিল, কারণ তারা কেউই আসলে তাদের বিদেশি নাগরিকত্ব যে ছিল, একজনের ইউকে ছিল এবং একজনের ইউএসএতে ছিল, তারা কেউই নাগরিকত্ব ত্যাগ করেনি। তবে এক্ষেত্রে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি কেস দেখতে পারি, 2018 সালের 8 নং সুমোটো কেস। এখানে 2018 সালে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে 4 জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে। তো সেখানে আদালত 2 জনের প্রার্থিতা, 2 জনের সংসদ সদস্য পদ বাতিল করে, এবং 2 জনেরটা বহাল রাখে। তো যে 2 জনেরটা বহাল রাখে, দেখা যায় যে তারা 2012 সালে এবং 2013 সালে তাদের নাগরিকত্ব ত্যাগ করেছে। আর যে 2 জনেরটা কোর্ট বাতিল করে, সেখানে 2 জনই মূলত তাদের নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন তারা তাদের পক্ষ থেকে নাগরিকত্ব ত্যাগের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু সেটা রেসপেক্টিভ তাদের যে দেশে তাদের নাগরিকত্ব ছিল সেখান থেকে ওই ডেটে গৃহীত হয় নাই। সেখানে দেখা যায় যে 2 জন, একজন হচ্ছে হারুন আক্তার খান, একজন সাদিয়া আব্বাসী। তার মধ্যে হারুন আক্তার খান তিনি
তার নাগরিকত্ব ত্যাগের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, কিন্তু সেটা তিনি পার্লামেন্ট মেম্বার হয়ে যাওয়ার পরেও সেটা গৃহীত হয় না, সেটা দেখা যাচ্ছে সেটা এখনও প্রসেসিংয়ে আছে। আর সবচেয়ে ট্রাজিক যে ঘটনাটা ঘটে সাদিয়া আব্বাসীর সাথে, তিনি আসলে নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন অ্যাপ্লিকেশন করেছে এবং এর 10 দিন পরই তার নাগরিকত্ব ত্যাগের যে অ্যাপ্লিকেশনটি সেটি ইউএসএ কর্তৃক গৃহীত হয়। কিন্তু কোর্ট এখানে তারটাও বাতিল করে, কারণ কোর্টের প্রিন্সিপাল অনুযায়ী যে এখানে নমিনেশন পেপার সাবমিটের দিনই কাট অফ ডেট, নমিনেশন পেপার সাবমিটের যেদিন শেষ দিন তার আগেই তার যে অ্যাপ্লিকেশনের সব প্রসিডিওর শেষ হতে হবে এবং তিনি যে দেশের নাগরিক সেই দেশে কর্তৃক নমিনেশন পেপার সাবমিটের দিনের আগেই সেটি গৃহীত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে আসলে এটাই প্রিন্সিপাল হওয়া উচিত যে নমিনেশন পেপার সাবমিটের আগেই তার সব ধরনের ফর্মাল প্রসিডিওর অ্যাপ্লিকেশন করা এবং সেটা তার সংশ্লিষ্ট যে দেশের নাগরিক সেই দেশ কর্তৃক গৃহীত হওয়া, এটা আগে শেষ করা উচিত। কারণ আমাদের যে কেসটার কথা আমরা বাংলাদেশি কেসের কথা রেফার করলাম, যে আব্দুল হাশিম ভার্সাস আবুল হাসান চৌধুরী কায়সার, সেখানে কিন্তু কোর্ট বলেছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে হি লস্ট হিজ অ্যাবসোলুট প্যাট্রিয়টিজম, তার যে নিরেট দেশপ্রেম আছে সেটি কিন্তু সে হারিয়ে ফেলে। তো সে জাস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সে হচ্ছে তার পক্ষ থেকে সেটা সাবমিট করেছে, কিন্তু সেটা আদৌ গৃহীত হলো কিনা সেটা নিয়ে তিনি কোনো ভ্রুক্ষেপ করছে না। তো আমরা একজন সদস্য প্রার্থী থেকে এটা দেশের জনগণ আশা করে না। তো সেক্ষেত্রে তিনি যেমন সরকারি একজন কর্মকর্তা যখন নির্বাচন করতে চায়, পদত্যাগ করে 3 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি নির্বাচন করতে পারেন। অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা যদি সে নির্বাচন করার মন মানসিকতা রাখে, তাহলে 3 বছর আগে থেকে তার প্ল্যান নিতে হয়। তো সেক্ষেত্রে যারা দ্বৈত নাগরিক, তারা যেহেতু অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে নিরেট দেশপ্রেম যেটা আছে আদালতের ভাষায় বলতে গেলে সেটা হারিয়ে ফেলে, তো তারও সে ধরনের প্ল্যান পরিকল্পনা থাকা উচিত। তার যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে তিনি আগে থেকেই অ্যাপ্লিকেশন করে রাখবেন এবং নমিনেশন পেপার সাবমিটের আগেই যাতে তার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয় এবং সব ধরনের ফর্মাল প্রসিডিওর শেষ করে সে এককভাবে শুধু বাংলাদেশের নাগরিকত্ব থাকে, সেটাই আসলে প্রিন্সিপাল হওয়া উচিত। সর্বশেষ, যদি আমরা যে অযোগ্যতার কথাগুলো বললাম, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অপরকেস্তস্থ হওয়া, দেউলিয়া ঘোষণা হওয়া বা ফৌজদারি দণ্ডে 2 বছরের অধিক দণ্ডে দণ্ডিত হওয়া, এগুলো যদি কেউ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে দেখা যায় তাহলে কি হবে? যদি সংসদ সদস্য হওয়ার পরেও এই ধরনের অযোগ্যতাগুলো কারোর মধ্যে দেখা যায়, তাহলে নির্বাচন কমিশন তার সংসদ সদস্য পদ বাতিল করবে এবং তার আসনে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করবে এবং সেখানে আরেকটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা রাখছি আমাদের আলোচনার মাধ্যমে একজন সংসদ সদস্য প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা পেয়েছি। সবাইকে ধন্যবাদ।